আচ্ছা, কখনো ভেবে দেখেছেন ফুটন্ত চায়ের কাপে একটা স্টিলের চামচ রাখলে চামচের মাথাটা গরম হয়ে ওঠে কেন? বা ধরুন গ্রীষ্মকালে রেল লাইনগুলো একটু বেঁকে যাওয়ার ভয়ে দুটো লাইনের মাঝে ফাঁক রাখা হয় কেন? এই সব দৈনন্দিন ঘটনার পেছনেই রয়েছে ভৌতবিজ্ঞানের এক দারুণ অধ্যায়, তাপের ঘটনাসমূহ। আর আজ আমরা দশম শ্রেণীর এই অধ্যায়ের একেবারে দুটো মূল ধারণার গভীরে যাব। আমাদের আলোচনার কেন্দ্রে থাকবে একটা প্রশ্ন: তাপের আসল ক্ষমতা কোনটা? কোনো জিনিসকে আকারে বড় করে দেওয়ার ক্ষমতা, অর্থাৎ তাপীয় প্রসারণ, নাকি এক জায়গা থেকে আর এক জায়গায় ছুটে যাওয়ার ক্ষমতা, মানে তাপ সঞ্চালন? কোনটা বেশি মৌলিক? আমি বলবো তাপীয় প্রসারণই তাপের সবচেয়ে সরাসরি এবং কাজের ফল। তাপ দিলে যে একটা জিনিস আকারে বাড়ে, এটা আমরা চোখে দেখতে পাই, মাপতেও পারি। এর ওপর ভিত্তি করেই তো বড় বড় ব্রিজ বা রেল লাইন তৈরি হয়। আর আমার যুক্তিটা ঠিক এর উল্টো। আমি মনে করি তাপ সঞ্চালন বা তাপের চলাচলটাই হলো আসল ঘটনা। তাপ যদি এক জায়গা থেকে আরেক জায়গায় বা নাই যেতে পারে, তাহলে তো কোনো কিছুই গরম হবে না, আর প্রসারণও ঘটবে না। সঞ্চালন হলো কারণ, আর প্রসারণ হলো তার ফল। আচ্ছা, বেশ ইন্টারেস্টিং একটা জায়গা থেকে আলোচনাটা শুরু হচ্ছে। আমার দিকটা আমি একটু গুছিয়ে বলি। দেখুন, বিজ্ঞানে আমরা সেই জিনিসটাকেই গুরুত্ব দিই যা পরিমাপযোগ্য এবং যার একটা নির্দিষ্ট নিয়ম আছে। তাপীয় প্রসারণ ঠিক তাই। যখনই আমরা কোনো কঠিন পদার্থে তাপ দিই, তার ৩ ধরনের প্রসারণ হতে পারে। দৈর্ঘ্যে বাড়ে, যাকে আমরা বলি রৈখিক প্রসারণ; ক্ষেত্রফল বাড়ে, যা হলো ক্ষেত্র প্রসারণ; আর পুরো আয়তনটাই বেড়ে যায়, যা আয়তন প্রসারণ। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, এদেরকে মাপার জন্য আমাদের কাছে নির্দিষ্ট গুণাঙ্ক আছে, আলফা, বিটা আর গামা। আর এদের মধ্যে একটা নিখুঁত গাণিতিক সম্পর্কও আছে, আলফা, বিটা, গামা ইকুয়ালস টু 1, 2, 3। এটা তো প্রমাণ করে যে প্রসারণ কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটা পদার্থের একটা সুপ্রতিষ্ঠিত ধর্ম। এই নিয়মগুলো জেনেই ইঞ্জিনিয়াররা বিভিন্ন কাঠামো ডিজাইন করেন। তাই আমার কাছে এই সুসংগঠিত এবং প্রায়োগিক দিকটাই প্রসারণকে বেশি মৌলিক করে তুলেছে। আপনি যে গাণিতিক সম্পর্কের কথা বললেন সেটা সত্যিই সুন্দর, কিন্তু আমার প্রশ্নটা অন্য জায়গায়। এই সম্পর্কটা তো তখনই কাজ করবে যখন পদার্থটা গরম হবে। আর গরম হওয়ার প্রক্রিয়াটা কি? সেটাই তো তাপ সঞ্চালন। আপনি প্রসারণকে একটা ধর্ম বলছেন, আর আমি সঞ্চালনকে বলছি একটা প্রক্রিয়া। তাপ নিজে এক ধরনের শক্তি, যার ধর্মই হলো উষ্ণ জায়গা থেকে শীতল জায়গায় ছুটে যাওয়া। এই ছুটে যাওয়া বা সঞ্চালন ছাড়া তাপের কোনো অস্তিত্বহীন, অর্থহীন। ভাবুন, তাপ সঞ্চালনের পদ্ধতিগুলো কত বৈচিত্র্যময়: পরিবহন, পরিচলন, বিকিরণ। কঠিন পদার্থের মধ্যে দিয়ে তাপ যায় পরিবহন পদ্ধতিতে, ঠিক যেন হাতে হাত ধরে শক্তিটা পাস হচ্ছে। তরল বা গ্যাসে তাপ ছড়ায় পরিচলন স্রোতের মাধ্যমে, যেখানে গরম কণাগুলো নিজেরাই জায়গা বদল করে ওপরে উঠে যায়। আর সবচেয়ে আশ্চর্য হলো বিকিরণ, যেখানে কোনো মাধ্যমই লাগে না। সূর্য থেকে পৃথিবীতে তাপ আসে কোটি কোটি কিলোমিটার শূন্যস্থান পেরিয়ে। এই যে সর্বব্যাপী একটা প্রক্রিয়া, যা ছাড়া প্রসারণ কেন, তাপের কোনো প্রভাবই সম্ভব হতো না, তাকে আমরা কিভাবে কম মৌলিক বলতে পারি? প্রসারণ তো এই বিশাল খেলার একটা দৃশ্যমান ফলাফল মাত্র। আপনি সঞ্চালনকে কারণ আর প্রসারণকে ফল বলছেন, কিন্তু আমি এই কার্যকারণ সম্পর্কটাকে একটু অন্যভাবে দেখি। কঠিন পদার্থের প্রসারণ গুণাঙ্ক, যেমন অ্যালফা বা গামা, প্রত্যেক পদার্থের জন্য একটা নির্দিষ্ট ধ্রুবক। লোহার অ্যালফা একরকম, তামার আরেক রকম। এটা তো পদার্থের একটা নিজস্ব মৌলিক পরিচয়, তাই না? ঠিক যেমন ঘনত্ব বা গলনাঙ্ক। এমনকি তরলের ক্ষেত্রে ব্যাপারটা আরও জটিল আর আকর্ষণীয়। আমরা যখন তরলের প্রসারণ মাপি, তখন তো শুধু তরলটা বাড়ে না, যে পাত্রে রাখা আছে সেটাও বাড়ে। তাই আমরা আপাত আর প্রকৃত প্রসারণের মতো সূক্ষ্ম ধারণা নিয়ে কাজ করি। এই যে বিভিন্ন পদার্থের জন্য প্রসারণের হারের ভিন্নতা এবং তা পরিমাপ করার জটিল পদ্ধতি, এগুলোই তো প্রমাণ করে যে প্রসারণ নিজেই একটা গভীর আলোচনার বিষয়, কেবল সঞ্চালনের একটা পার্শ্ব প্রতিক্রিয়া নয়। 1 মিনিট, আপনি তরলের আপাত আর প্রকৃত প্রসারণের কথা তুলে আমার যুক্তিটাকেই আরও জোরদার করে দিলেন। ভাবুন তো ব্যাপারটা, আপনি একটা কাঁচের গ্লাসে জল গরম করছেন। তাপ পেয়ে জলটাও বাড়ছে, আবার কাঁচের গ্লাসটাও আকারে বাড়ছে। আমরা বাইরে থেকে যা দেখি সেটা হলো জলের মোট বৃদ্ধি থেকে গ্লাসের বৃদ্ধিটুকু বাদ দেওয়ার পর যা বাকি থাকে, সেটাই হলো আপাত প্রসারণ। জলের আসল বা প্রকৃত প্রসারণ বুঝতে গেলে তো গ্লাসের প্রসারণটাকেও হিসাবে ধরতে হচ্ছে। এর মানে কি? এর মানে হলো প্রসারণ একটা আপেক্ষিক ঘটনা,
যা পারিপার্শ্বিক অবস্থার ওপর নির্ভরশীল। এটা পদার্থের একার ধর্ম নয়। অন্যদিকে তাপ সঞ্চালনের পদ্ধতিগুলো দেখুন। পরিবহন, পরিচলন, বিকিরণ এগুলো সার্বজনীন। বিশেষ করে বিকিরণের কথা আবার ভাবুন। এটাকে বলা যায় তাপের ওয়াইফাই সিগন্যাল। সূর্য আর পৃথিবীর মাঝে তো প্রায় কিছুই নেই, বিরাট শূন্যস্থান। তবেও সূর্যের তাপ আমাদের কাছে এসে পৌঁছায় কিভাবে? এই বিকিরণ পদ্ধতির মাধ্যমে, যেখানে তাপ কোনো মাধ্যম ছাড়াই আলোর গতিতে ছুটে আসতে পারে। এই ধারণাটা প্রসারণের ধারণার চেয়ে অনেক বেশি ব্যাপক আর মৌলিক নয় কি? বিকিরণের সার্বজনীনতার দিকটা আমি মানছি, কিন্তু আমরা যদি বাস্তব জীবনের দিকে তাকাই, প্রায়োগিক গুরুত্বের দিক থেকে প্রসারণের জ্ঞান অনেক বেশি জরুরি। একটা খুব সহজ উদাহরণ দিই। রেললাইন পাতার সময় দুটো পাতের মধ্যে একটু ফাঁক রাখা হয়। বড় বড় সেতুর কাঠামোতেও দেখবেন এক্সপ্যানশন জয়েন্ট। কেন? কারণ ইঞ্জিনিয়াররা খুব ভালোভাবে জানেন যে গ্রীষ্মকালে যখন তাপমাত্রা বাড়বে তখন এই বিশাল ধাতব কাঠামো প্রসারিত হবে। ওই বাড়তি জায়গাটা যদি না রাখা হয় তাহলে প্রচণ্ড চাপে লাইন বেঁকে যাবে বা সেতুতে ফাটল ধরবে, যা ভয়ঙ্কর দুর্ঘটনার কারণ হতে পারে। আবার ধরুন দ্বিধাতব পাত বা বাইমেটালিক স্ট্রিপের কথা। লোহা আর পিতলের দুটো পাতকে জুড়ে দিয়ে এটা তৈরি হয়। তাপ দিলে পিতল লোহার চেয়ে বেশি বাড়ে, তাই পাতটা বেঁকে যায়। এই সহজ নীতির ওপর ভিত্তি করে ফায়ার অ্যালার্ম বা ফ্রিজের থার্মোস্ট্যাট তৈরি হয়। এখানে তো প্রসারণের ধর্মটাকেই সরাসরি কাজে লাগানো হচ্ছে। আমাদের দৈনন্দিন জীবনের সুরক্ষা আর প্রযুক্তি তো প্রসারণের এই জ্ঞানের উপর দাঁড়িয়ে আছে। আপনার উদাহরণগুলো চমৎকার এবং আমি এর প্রায়োগিক গুরুত্ব অস্বীকার করছি না। কিন্তু চলুন আপনার রেল লাইনের উদাহরণটাকেই আরেকটু গভীরে গিয়ে দেখি। ওই রেল লাইনটা গরম হয় কিভাবে? এখানেই তো সঞ্চালনের ৩টি পদ্ধতিই একসঙ্গে কাজ করছে। দিনের বেলায় সূর্যের তাপ সরাসরি লাইনের উপর এসে পড়ছে, এটা হলো বিকিরণ। ঠিক। এরপর লাইনের যে অংশটা গরম হলো সেখান থেকে তাপ আস্তে আস্তে পুরো লাইনে ছড়িয়ে পড়ছে, এটা হলো পরিবহন। আর গরম লাইনের সংস্পর্শে এসে চারপাশের বাতাস গরম হয়ে ওপরে উঠে যাচ্ছে আর ঠান্ডা বাতাস সেই জায়গা নিচ্ছে, এটা হলো পরিচলন। তাহলে দেখুন, প্রসারণ নামক যে ঘটনাটার জন্য আমাদের এত কিছু ভাবতে হচ্ছে, সেই ঘটনাটা ঘটার পেছনে রয়েছে সঞ্চালনের এই ৩টে পদ্ধতির একটা যৌথ খেলা। প্রসারণ তো এই পুরো প্রক্রিয়ার শেষ ধাপ মাত্র। এখানেই তাপ সঞ্চালনের আরেকটি গুরুত্বপূর্ণ ধারণা চলে আসে, তাপ পরিবাহিতাঙ্ক বা থার্মাল কন্ডাক্টিভিটি। কে? এটা পদার্থের একটা ক্ষমতার মাপকাঠি। ধরুন লোহার কে এর মান অনেক বেশি, তাই লোহা তাপের জন্য একটা হাইওয়ের মতো খুব দ্রুত তাপকে বয়ে নিয়ে যায়। ইসিলিয়ে রান্নার কড়াই লোহার হয়। অন্যদিকে কাঠের কে খুব কম, তাই কাঠ তাপের জন্য একটা গ্রামের ভাঙা রাস্তার মতো, তাপকে সহজে এগোতে দেয় না, তাই কড়াইয়ের হাতল কাঠের হয়। এই যে পদার্থের তাপ পরিবহনের ক্ষমতা, এটা তো প্রসারণ গুণাঙ্কের মতোই একটা মৌলিক ধর্ম, কিন্তু এটা একটা গতিশীল প্রক্রিয়াকে ব্যাখ্যা করে, শক্তির প্রবাহকে। প্রসারণ তো সেই প্রবাহের ফলে তৈরি হওয়া একটা স্থির অবস্থা। আপনি বিষয়টাকে গতিশীল আর স্থির অবস্থার দ্বন্দ্বে নিয়ে যাচ্ছেন। বেশ, তাহলে চলুন প্রসারণের সবচেয়ে সার্বজনীন দিকটা নিয়ে কথা বলা যাক, গ্যাসের প্রসারণ। চার্লসের সূত্র অনুযায়ী চাপ স্থির রাখলে যে কোনো গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের মান প্রায় সমান হয়। মানটা কত? প্রতি ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়ালে গ্যাসটি তার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার আয়তনের 1273 অংশ করে বাড়ে। এটা তো একটা অবিশ্বাস্য ব্যাপার। ভাবা যায়, হাইড্রোজেন হোক বা কার্বন ডাই অক্সাইড, হিলিয়াম হোক বা অক্সিজেন, সব গ্যাসের আচরণে এমন একটা আশ্চর্য মিল। এই ধ্রুবক মান, মানে গামা পি ইকুয়াল টু 12073 প্রতি ডিগ্রি সেলসিয়াস, এখান থেকেই তো লর্ড কেলভিন তাপমাত্রার পরম স্কেলের ধারণা পেয়েছিলেন। এখানে প্রসারণের ধারণাটা শুধুমাত্র একটা পদার্থের ধর্ম হয়ে থাকছে না, এটা ভৌতবিজ্ঞানের একটা মৌলিক নীতির জন্ম দিচ্ছে। আমার মতে প্রসারণের এর চেয়ে গভীর আর সার্বজনীন রূপ আর কি হতে পারে? আমি আপনার যুক্তির গুরুত্বটা পুরোপুরি স্বীকার করছি। গ্যাসের আয়তন প্রসারণ গুণাঙ্কের এই সার্বজনীনতা নিঃসন্দেহে বিজ্ঞানের একটা অসাধারণ সৌন্দর্য। তবে আমি আমার মূল প্রশ্নে ফিরে যেতে চাই। গ্যাসের এই প্রসারণ কি নিজে থেকেই ঘটে? না, এটা তখনই ঘটে যখন গ্যাসটা চারপাশ থেকে তাপ গ্রহণ করে। সেই তাপ সঞ্চারিত হয়ে গ্যাসের অণুগুলোতে পৌঁছায়, তাদের গড় গতিশক্তি বাড়িয়ে দেয়, ফলে অণুগুলো আরও জোরে ছোটাছুটি শুরু করে এবং একে অপর থেকে দূরে সরে যায়। ফলস্বরূপ গ্যাসের আয়তন বাড়ে, অর্থাৎ প্রসারণ ঘটে। এখানেও দেখুন,
তাপ সঞ্চালন হলো সেই প্রাথমিক শর্ত যা পুরো প্রক্রিয়াটাকে শুরু করছে। সঞ্চালন ছাড়া গ্যাসের অণুগুলো শক্তিই পাবে না আর প্রসারণও ঘটবে না। সুতরাং গ্যাসের প্রসারণের সার্বজনীনতা আসলে এটাই প্রমাণ করে যে একটা সার্বজনীন কারণ অর্থাৎ তাপ শক্তির স্থানান্তর একটা সার্বজনীন ফল তৈরি করছে। আর যে কোনো যুক্তিতেই কারণ তো ফলের চেয়ে বেশি মৌলিক, তাই না? যেমন ধরুন থার্মোফ্লাস্ক। আমরা কিভাবে চা গরম রাখি? আমরা আসলে তাপ সঞ্চালনের 3টে পথই বন্ধ করে দিই। দুটো দেওয়ালের মাঝের বাতাস বের করে দিয়ে পরিবহন আর পরিচলন বন্ধ করি, আর ভেতরের দেওয়ালের ওপর প্রলেপ দিয়ে বিকিরণকে আটকে দিই। আমরা কিন্তু চায়ের প্রসারণ আটকানোর চেষ্টা করি না, আমরা তাপের চলাচলটাই আটকে দিই, কারণ আমরা জানি আসল খেলাটা ওখানেই। তাহলে আলোচনা শেষে এসে আমি আমার অবস্থানটা আরেকবার গুছিয়ে বলছি। আমার মতে তাপীয় প্রসারণ হল তাপ প্রয়োগের সবচেয়ে সরাসরি, পর্যবেক্ষণযোগ্য এবং বাস্তবিকভাবে গুরুত্বপূর্ণ ফল। এর একটা সুসংজ্ঞায়িত গাণিতিক ভিত্তি আছে, যেমন কঠিনের ক্ষেত্রে আলফা, বিটা, গামার সম্পর্ক বা গ্যাসের ক্ষেত্রে সার্বজনীন প্রসারণ গুণাঙ্ক। এই বিষয়গুলো প্রসারণকে ভৌতবিজ্ঞানের একটা অপরিহার্য ও মৌলিক অংশ করে তুলেছে। আর এর প্রায়োগিক দিকগুলো, যা আমরা রেল লাইন্স থেকে শুরু করে থার্মোস্ট্যাট পর্যন্ত দেখি, তা আমাদের আধুনিক প্রযুক্তি আর ইঞ্জিনিয়ারিংয়ের ভিত্তি তৈরি করেছে। আর আমার সারসংক্ষেপ হল, তাপ সঞ্চালনই সেই মৌলিক প্রক্রিয়া যা তাপের সমস্ত ঘটনাকে চালনা করে। পরিবহন, পরিচালন ও বিকিরণ এই 3টে পদ্ধতি ছাড়া তাপের আদান-প্রদান সম্ভব নয়, আর তার ফল হিসেবে প্রসারণ বা অন্য কোনো ঘটনাও ঘটা সম্ভব নয়। প্রসারণ হল তাপশক্তির স্থানান্তরের একটা দৃশ্যমান প্রমাণ, তাই সঞ্চালনই হল সেই গভীরতর ধারণা যা কার্যকারণ সম্পর্কের একেবারে মূলে রয়েছে। এটা হলো সেই ইঞ্জিন যা পুরো ট্রেনটাকে চালায়, আর প্রসারণ হলো ট্রেনের হুইসেল যা আমাদের ইঞ্জিনের উপস্থিতিটা জানিয়ে দেয়। আমাদের আজকের আলোচনা থেকে এটা স্পষ্ট যে তাপীয় প্রসারণ এবং তাপ সঞ্চালন একে অপরের থেকে আলাদা কিছু নয়, বরং গভীরভাবে জড়িত। একটাকে যদি বলা হয় ঘটনার পেছনের কেন, তাহলে অন্যটা হল কি ঘটছে তার বিবরণ। ঠিক তাই। তাহলে প্রশ্নটা হয়তো এটা নয় যে কোনটি বেশি মৌলিক, প্রশ্নটা বরং এটা হতে পারে যে আমরা কখন কোন ধারণাটি ব্যবহার করব। যখন আমাদের কোনো কিছুর ভবিষ্যৎ আচরণ অনুমান করতে হবে, যেমন একটা ব্রিজ গরমে কতটা বাড়বে, তখন প্রসারণের ধারণা আর তার গাণিতিক সূত্রগুলো অপরিহার্য। আর যখন আমাদের কোনো ঘটনার পেছনের কারণ খুঁজতে হবে, যেমন ব্রিজটা আসলে গরম হলো কেন, তখন সঞ্চালনের ধারণা ছাড়া আমাদের চলবে না। মানে এটা হয়তো মৌলিকত্বের লড়াই নয়, বরং প্রয়োগ আর ব্যাখ্যার ভিন্নতার লড়াই। এই সিদ্ধান্তটা আমরা আমাদের শ্রোতাদের বিবেচনার জন্যই রেখে দিলাম।